সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি সুমন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো আমি কিছু টপিকস লিখে রাখছি এখানে, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া কি? 2 নাম্বার, বিক্রিয়ার শ্রেণীবিভাগ। নাম্বার 3, জারণ সংখ্যা। নাম্বার 4, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। আজকের আমাদের এই সকল টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, তাহলে রাসায়নিক বিক্রিয়া কি তার সংজ্ঞাটা আমাদের ভালোভাবে জানা রাখতে হবে। তো রাসায়নিক বিক্রিয়া কি আমরা সহজ ভাষায়, আমাদের ভাষায়, নিজের ভাষায় বলতে পারি যে এক বা একাধিক মৌল অথবা যৌগ, এক বা একাধিক মৌল অথবা যৌগ একত্রে যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যে যৌগের সৃষ্টি করে তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। ঠিক আছে, আমি মনে হয় বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারছি। এক বা একাধিক মৌল অথবা যৌগ, যেমন এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে আমরা দিতে পারি সোডিয়াম এবং ক্লোরিন, একের অধিক মৌল এরা কি হয়েছে, যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটা যৌগের সৃষ্টি করছে। যৌগটা কি? সোডিয়াম এবং ক্লোরিন মিলে যুক্ত হয়ে কি করছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এটা হচ্ছে আমাদের কিন্তু রাসায়নিক বিক্রিয়ার একটা উদাহরণ আমরা দিতে পারি। তো এই রাসায়নিক বিক্রিয়ায় যে সকল মৌলগুলো অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক বলি, এবং যে নতুন ধর্ম বিশিষ্ট আমরা পদার্থটা পেয়ে থাকি সেটাকে আমরা উৎপাদ বলে থাকি। মনে থাকবে, আমরা রাসায়নিক বিক্রিয়ায় যে সকল মৌলগুলো অংশগ্রহণ করতেছে তাদেরকে আমরা বলতেছি বিক্রিয়ক, এবং নতুন ধর্ম বিশিষ্ট যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উৎপাদ। দেন আমরা আলোচনা করব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগকে আমরা একটা দিকের থেকে নাম্বার 1 আমরা লিখতে পারি যে দিক বিবেচনায়। রাসায়নিক বিক্রিয়ার দিক বিবেচনায় আমাদের হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে একমুখী এবং একটা হচ্ছে উভমুখী। দিক বিবেচনায় 2 প্রকার, যথা আমরা লিখতে পারি 1 নাম্বার একমুখী, এবং 2 নম্বরে আমরা লিখতে পারি কি, উভমুখী। অর্থাৎ একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, এটা কি বিবেচনায়? দিক বিবেচনায়। এবার আমরা তাপের দিক দিয়ে এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। 2 প্রকার। এক হচ্ছে আমাদের তাপ উৎপাদী, 2 নম্বর হচ্ছে আমরা কি পাইলাম, তাপহারী। তাহলে তাপের দিক থেকে আমরা বিক্রিয়াকে কয় ধরনের পাচ্ছি? 2 ধরনের। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, আমরা এখন কিন্তু ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে এই রাসায়নিক বিক্রিয়াকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে স্থানান্তর
ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের কত প্রকার? ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের আবার দুই প্রকার। এই দুই প্রকার কি কি? একটা হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া এবং একটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা আবার শুরুর দিকে একটু আসি। আমরা কি পাইলাম? রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগকে আমরা দিকের দিক দিয়ে বা দিকের বিবেচনায় দুই প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে উভমুখী। আমরা রাসায়নিক বিক্রিয়াকে তাপের দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আমরা এই রাসায়নিক বিক্রিয়াকে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আবার দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রিয়ার শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম। এখন আমরা এই তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া এবং রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব। তো সর্বপ্রথম পাইলাম কি, যে দিকের দিক থেকে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা পাইলাম একমুখী, একটা পাইলাম উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি সেটা আমাদের সংজ্ঞায় জানতে হবে। সেই সংজ্ঞাটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে একমুখী বিক্রিয়াটা আসলে কি। যে সকল বিক্রিয়ক বিক্রিয়া করে শুধুমাত্র উৎপাদে পরিণত হয়, যে সকল বিক্রিয়ক বিক্রিয়া করে শুধুমাত্র উৎপাদে পরিণত হয় তাদেরকে আমরা বলতেছি একমুখী বিক্রিয়া। এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি এর বিপরীতটা। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা ঠিক এটা বলতে পারি, যে সকল বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত করা যায় তাদেরকে আমরা কিন্তু উভমুখী বিক্রিয়া বলতেছি। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন আমরা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পারি ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা নির্দিষ্ট একটা তাপ বা চাপ প্রয়োগ করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম এবং আমরা এখান থেকে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 এটা পাবো। ঠিক আছে, এবং এটা অবশ্যই আমাদের গ্যাস আকারে থাকবে। এই যে আমরা একমুখী বিক্রিয়ার উদাহরণের ক্ষেত্রে দেখতেছি ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা নির্দিষ্ট তাপ বা চাপ যে কোনো কিছু একটা প্রয়োগ করে ভাঙতেছি তখন কিন্তু এটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হচ্ছে। ঠিক উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি। তার আগে বলি উভমুখী বিক্রিয়াটা আমরা কি পেলাম, যে সকল বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ থেকে আবার নির্দিষ্ট তাপ চাপ প্রয়োগ করে বিক্রিয়কে পরিণত করা যায়, সেগুলোকে সে সকল যৌগকে আমরা বলতেছি কিন্তু উভমুখী বিক্রিয়া। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তীর চিহ্নটা একদিকে মুখ করে থাকে, তীর চিহ্নটা একদিকে মুখ করে থাকে। এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দেখতে পাই এখানে যে S2 প্লাস I2, হাইড্রোজেন এবং আয়োডিন যখন যুক্ত হবে তখন কিন্তু এখানে দুই মোল হাইড্রোজেন আয়োডাইড H2HI হাইড্রোজেন আয়োডাইড এখানে উৎপন্ন করবে। এক্ষেত্রে কিন্তু আমাদের এটা উভমুখী বিক্রিয়া, এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে উভয়
পাশে তীর চিহ্ন তার দেখাইতে পারি, অবশ্যই এটা দেখাইতে হবে কারণ এটা আমাদের উপমুখী বিক্রিয়া। আচ্ছা, তাহলে একমুখী বিক্রিয়া, উপমুখী বিক্রিয়া, আমি আশা করছি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। দিকের দিক থেকে পাইলাম। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে তাপের দিক থেকে। তাপের দিক থেকেও কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে তাপ উৎপাদী, আরেকটা পেয়েছিলাম হচ্ছে আমরা তাপহারী। তাহলে তাপোৎপাদী বিক্রিয়াটা আসলে কি? যে সকল বিক্রিয়াকালে তাপের উৎপন্ন করে, অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন করে, তাদেরকে আমরা তাপোৎপাদী বিক্রিয়া বলতে পারি। এবং যে সকল বিক্রিয়াকালে তাপের শোষণ ঘটায়, তাকে আমরা কিন্তু তাপহারী বিক্রিয়া বলতে পারি। তাহলে তাপোৎপাদী বিক্রিয়াটা আমরা কি পাচ্ছি? যে সকল বিক্রিয়াকালে তাপের সৃষ্টি করে বা তাপ উৎপন্ন করে, তাকে আমরা তাপোৎপাদী বিক্রিয়া বলতেছি। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি এখানে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পারি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। এটাকে যদি আমরা 200 থেকে 250 atm চাপে রাখি এবং 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখি, তাহলে এখানে কিন্তু আমাদের যে উৎপাদটা পাবো সেটা পাবো হচ্ছে 2 মোল NH3 অ্যামোনিয়াম। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে আমাদের বিক্রিয়া করে কিন্তু 2 মোল অ্যামোনিয়াম উৎপন্ন করছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেল্টা একটা এইচ থাকবে, যে ডেল্টা এইচ এর মানটা থাকবে ঋণাত্মক। কি থাকবে? ডেল্টা এইচ এর মান থাকবে ঋণাত্মক, অর্থাৎ ডেল্টা এইচ ইকুয়াল টু থাকতে পারে -92 কিলোজুল। 92 কিলোজুল। তাহলে এটা আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। কেন তাপোৎপাদী বিক্রিয়া? কারণ এখানে আমাদের যে বিক্রিয়ার সংগঠন হয়েছে, এখানে কিন্তু তাপ উৎপন্ন করছে। ঠিক আছে, এখানে তাপ উৎপন্ন করছে বিধায় এটা তাপোৎপাদী বিক্রিয়া। এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল বিক্রিয়া উৎপাদে পরিণত হওয়ার সময় বাইরে থেকে তাপের শোষণ ঘটায়, অর্থাৎ তাপ শোষণ করে, তাপ শক্তি শোষণ করে, তাদেরকে আমরা কিন্তু তাপহারী বিক্রিয়া বলতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের কি হয়েছে N2NO উৎপন্ন করছে। এক্ষেত্রে কিন্তু ডেল্টা এস এর মানটা আমাদের কি আসবে? ডেল্টা এস এর মানটা আসবে ধনাত্মক কিলোজুল। তাহলে আমরা একটু আলোচনায় আসি তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান থাকবে ঋণাত্মক, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান থাকবে ধনাত্মক। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট যে আমাদের টপিক্সটা ছিল এরকম যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে আবার দুইটি শ্রেণীতে ভাগ করছিলাম। একটা পাইছিলাম হচ্ছে আমরা রেডক্স বিক্রিয়া, একটা পাইছিলাম নন রেডক্স বিক্রিয়া। তবে আজকের ক্লাসে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব না। নেক্সট একটা পার্ট দেওয়া হবে যেখানে আপনাদের সাথে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আসি জারণ সংখ্যা নিয়ে। আসলে জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যা সংখ্যাটা ঠিক আমরা এভাবে দিতে পারি। কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ফলে তার মধ্যে যে আধানের সৃষ্টি হয়, সেই আধানের সংখ্যাটাই হইল কিন্তু ওই মৌলের জারণ সংখ্যা। তাহলে এই জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু কিছু মৌলের জারণ মান আমাদের জানতে রাখতে হবে। যেমন আমি কিছু কিছু মৌলের জারণ মান আমি লিখে দিচ্ছি। যেমন এখানে সোডিয়াম জারণ মান হচ্ছে +1, সোডিয়াম, পটাশিয়াম হচ্ছে আমাদের +1,
হচ্ছে +1 অথবা -1 হতে পারে, অক্সিজেন হচ্ছে -2 এবং ম্যাগনেসিয়াম হচ্ছে +2। এগুলো কিন্তু আমাদের জারণ মান। তো এখন আমাদের এখান থেকে প্রশ্ন করতে পারে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে KMnO4 এর জারণ এর মনে করো MnA জারণ সংখ্যা কত? অথবা এখানে প্রশ্নটা এরকমও দিতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু দেখো এখানে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে এবং অক্সিজেন আছে। এখানে কেন্দ্রীয় মানে মিডল আমাদের কিন্তু এই ম্যাঙ্গানিজই আছে। এই ম্যাঙ্গানিজের আমাদের জারণ মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা সমাধানে আনতে গেলে আমরা যেহেতু আমাদের Mn এর জারণ মানটা বের করতে হবে, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ মানটা, সেটা আমরা ধরে নিতে পারি বা মনে করি Mn = x। তাহলে আমাদের জারণ মানটা যদি নির্ণয় করতে চাই কার KMnO4 টোটাল ইকুয়াল মানটা আমরা ধরে নিব 0। তাহলে এখানে পটাশিয়াম তার জারণ মান হচ্ছে +1, আচ্ছা সামনে প্লাস না দিলেও হয়, আমরা 1 দিয়ে দিব ডিরেক্ট। ম্যাঙ্গানিজ এর জারণ মান আমরা কি ধরে নিছি, x ধরে নিছি, প্লাস অক্সিজেন এর জারণ মান কত -2, এর সাথে কিন্তু অনুর সংখ্যা 4, এখানে 4 কিন্তু গুণ হয়ে যাবে =0। তাহলে আমাদের মানটা কি আসবে 1 + x প্লাস মাইনাসে -4 দিয়ে গুণ কত হবে 8 = 0। তাহলে আমাদের x 8 থেকে 1 আমাদের বাদ যাবে, 1 বাদ গেলে আমাদের থাকবে হচ্ছে -7 = 0। অতএব x = আমাদের কি আসতেছে 7 আসতেছে। আমরা কিন্তু জারণ মানটা বের করতে পারলাম। তাহলে আমাদের এই কয়েকটা মান আমাদের মনে রাখতে হবে, যেন আমরা কোনো যৌগের আমাদের যদি কোনো মৌলের বা কোনো যৌগের মধ্যে কোনো মৌলের আমাদের যদি জারণ মান নির্ণয় করতে বলে, তাহলে যেন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি এবং এভাবে আমরা বের করতে পারি। আমি আরেকটা দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেট একটা যৌগ দিচ্ছি যার জারণ মান আমাদের নির্ণয় করতে হবে। যেমন প্রশ্ন আসতে পারে এরকম K2CR2O7 এর কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? আমাদের কিন্তু এই প্রশ্নটা এভাবে দিতে পারে যে K2CR2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এর কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণু কথাটা দেখে আবার ফের আমাদের চমকে যাওয়ার মতো কিছুই নেই। এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ক্রোমিয়াম আছে, হ্যাঁ, অর্থাৎ যে পরমাণুটার কেন্দ্রীয় অবস্থান সেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু এখানে বলতে পারি। অর্থাৎ ক্রোমিয়ামের আমাদের জারণ মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে আসি, মনে করি ঠিক আগেরটা যেভাবে করছিলাম সমাধান, মনে করি ক্রোমিয়াম = x, যেহেতু আমাদের ক্রোমিয়ামের জারণ মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি এখানে টোটাল যে ভ্যালুটা K2CR2O7 আমরা 0 ধরে নিতে পারি। এখন আমরা জারণ যে মানগুলো সেগুলো বসাই দেব, অর্থাৎ পটাশিয়াম এর পাইছি হচ্ছে আমরা +1 × 2 প্লাস ক্রোমিয়াম ধরে নিয়েছি হচ্ছে আমরা x ইন্টু অনুর সংখ্যা দিয়ে 2 প্লাস এখানে অক্সিজেনের জারণ মান পাইছি -2, এর সাথে কিন্তু অনুর সংখ্যা দ্বারা গুণ 7 = 0। আমরা টোটাল যে মানটা আসবে 2 + 2x প্লাস মাইনাসে মাইনাস 14 = 0। তাহলে আমাদের 2x -
টার্ম মাইনাস 14 থেকে 2 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 12 ইকুয়াল টু 0। ওকে 2x, এই 12কে ইকুয়ালের পাশে নিয়ে আসলে প্লাস 12 হয়ে যাবে। ওকে x ইকুয়াল টু আসবে 12/2 6 ইকুয়াল টু 6। তাহলে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের চালন মান আমাদের আসলো 6। আশা করছি তোমরা এই কাজটা করতে পারবা, বা কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান বা যে কোনো মৌলের যৌগ থেকে যে কোনো মৌলের জারণ মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তো নেক্সট যে টপিকস, এই টপিকসগুলো নিয়ে আমাদের আলোচনা হবে নেক্সট ক্লাসে। সকলে সুস্থ থাকবেন।